যে অঙ্কটা আমরা দেখব সেটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমরা প্রায়ই বলি না যে অমুক মহাপুরুষের জন্ম অমুক শতকে, 18 শতকে ইতিহাসে এই ঘটনা ঘটেছিল, 17 শতকে এই ঘটনা ঘটেছিল। এই যে শতক, 18 শতক, 17 শতক, এগুলোর ধারণাটা কি অ্যাকচুয়ালি? ঠিক একই রকমভাবে যদি 17 শতক বলা হয়, 1601 সাল থেকে 1700 সাল পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে 17 শতক। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর চ্যানেলের ভিডিওগুলো দেখে যথেষ্ট উপকৃত হচ্ছেন, এটাই আশা করব। কারণ আগামী দিনের পরীক্ষাগুলো যাতে আমাদের পরীক্ষা বলে মনে না হয়, সেটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। কারণ আমাদের শিক্ষকতার জীবনটা আরও যাতে সহজ, আরও বেশি নতুন করে আমরা যাতে উপভোগ করতে পারি, ছাত্রদের নতুন কিছু দিতে পারি, সেটাই কিন্তু এই ভিডিওগুলোর, এই নতুন কিছু শেখার প্রধান উদ্দেশ্য। বিগত বেশ কয়েকটা এপিসোড ধরেই চলছিল নাম্বার সিস্টেম, যেটা শুধু টেট কেন, অন্যান্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট গুরুত্ববহ। কারণ এর আগে বিভিন্ন পরীক্ষার প্রসঙ্গে আমি বলেছিলাম যে ম্যাক্সিমামটাই নাম্বার সিস্টেম থেকে আসে, আর বিভাজ্যতার নিয়মও এর আগে ভিডিওতে করানো হয়েছে। তাহলে আজকে আমরা কি করব? আজকে প্রশ্নের প্যাটার্ন জানার জন্য 2024 সালে প্রাইমারি টেটের যে অঙ্কের প্রশ্নগুলো এসেছিল সেগুলো এক এক করে করব এবং সেটা নিয়ে আলোচনা করব। আর আপনাদের অনুরোধ, একটা খাতা এবং পেন সাথে রাখবেন, প্রতিদিন যেটা বলি। আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের কথা তো প্রতিদিনের মতো আজকেও বলবো, কারণ সেখানে নিয়মিত প্রায় প্রত্যেক দিনই সকালে বিভিন্ন সাবজেক্টের কুইজ করা হয়। তার ফলে আমাদের কিন্তু সবসময় জ্ঞান ভাণ্ডারটা আরও বেশি বাড়বে এবং আমরা সবসময় নিজেকে আরও বেশি আপগ্রেড করতে পারবো। এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য। তাহলে চলুন শুরু করি। 2024 সালের টেটের যে অঙ্কের প্রশ্নগুলো এসেছিল সেগুলো কেমন ছিল সেগুলো সলভ করব আর এক এক করে এগিয়ে মৌলিক যাব। সংখ্যা মানে জানি, মৌলিক সংখ্যা মানে এখানে প্রত্যেকেই জানি, তাও একবার মনে করে নেওয়া, এক এবং সেই সংখ্যাটা দ্বারা ভাগ যায়। অর্থাৎ মৌলিক সংখ্যার শুধুমাত্র দুটো গুণনীয়ক, এক এবং সেই সংখ্যা। কিন্তু এখানে দুইও কেন আমরা মৌলিক সংখ্যা বলি? দুইকে বলা হয় জোড় মৌলিক সংখ্যা। এটা কিন্তু আমাদের ছোট ছোট বিষয়গুলো একটু মনে রাখতে হবে। জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই। আমরা জোড় সংখ্যা কাকে বলি? যাকে দুই দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে জোড় সংখ্যা বলি। দুইকে দুই দিয়ে ভাগ করা যায়, সেই জন্য একে অবশ্যই জোড় সংখ্যা বলবো। কিন্তু মৌলিক সংখ্যা কেন? কারণ মৌলিক সংখ্যা এই কারণে বলবো, এই দুই সংখ্যাটাকে এক এবং দুই এই দুটো সংখ্যা ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই অবশ্যই মৌলিক সংখ্যার শর্ত এটা পূরণ করছে, সেই কারণে দুই মৌলিক সংখ্যা। আবার এককে কেন মৌলিক সংখ্যা বলি না? এককে মৌলিক সংখ্যা এই কারণে বলি না, আমরা জানি মৌলিক সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক। মৌলিক সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক, এগুলো কিন্তু মনে রাখতেই হবে আমাদের। দুটি গুণনীয়ক, এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখলে আমাদের বিভিন্ন অঙ্ক করতে কিন্তু সাহায্য করবে। এই বিষয়গুলো, দুটি গুণনীয়ক, মৌলিক সংখ্যার দুটো গুণনীয়ক, এক এবং সেই সংখ্যা নিজে, সেই সংখ্যাটি নিজে। তাহলে একের আর কি কোনো গুণনীয়ক রয়েছে? এককে তো শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায়। তাহলে এককে আমি কিন্তু কখনোই মৌলিক বলবো না। তাহলে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি সকলের। 91 নম্বর অঙ্কটায় দেখা যাচ্ছে 1540, 21455, 1111 এর মৌলিক উৎপাদকগুলোর সংখ্যার সমষ্টি হলো। উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেটা সমষ্টি, মৌলিক উৎপাদকগুলোর সমষ্টি বের করতে বলেছে, অর্থাৎ অপশানে যে চারটে অপশান আছে তার মধ্যে কোনটা। আর উৎপাদকগুলো পৃথক নাও হতে পারে, মানে একই রকমও হতে পারে উৎপাদকগুলো। তাহলে মৌলিক উৎপাদক আমরা বিশ্লেষণ করে নেব। 1540কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 770। একে আবার 2 দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে 385। একে 5 দিয়ে ভাগ করব কারণ এর শেষ অঙ্কটা দেখতে পাচ্ছি 5 আছে, তাহলে হচ্ছে 77। একে 7 দিয়ে যদি ভাগ করি 11। তাহলে এবার দেখব 1540-এর মৌলিক উৎপাদক কটি? 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 7 গুণিত 11। এখানে একটা কথা বলেছিল যে উৎপাদকগুলো পৃথক নাও হতে পারে, মানে সবকটা সংখ্যা যে আলাদা আলাদা হবে
এরকম কোনো মানে নেই। এই যে এখানে দেখা যাচ্ছে 2 কিন্তু দুবার একবার রিপিট হচ্ছে, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা কটা পেলাম? 5টা পেলাম মৌলিক উৎপাদক। এবার আমরা বিশ্লেষণ করব 21,450 সংখ্যাটাকে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 10725। একে আমরা 3 দিয়ে দেখব, কারণ পরপর মৌলিক সংখ্যাগুলো দিয়ে দেখতে হবে। 2 3 5 7 এইভাবে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করে করে দেখতে হবে। 7 আর 1 8, 8 আর 2 10, আর 5 15, অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 5 7 5। একে এবার আমরা 5 দিয়ে দেখব। 715। এবার 715কে আবার 5 দিয়ে যায় 143। 143কে 7 দিয়ে যাবে না, 11 13। তাহলে আমরা এই 21,450-এ কটা মৌলিক উৎপাদক পেলাম? 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 11 গুণিত 13। তাহলে 1 2 3 4 5 6, 6টা পেলাম। আর বাকি থাকছে 11, 1111। একে সংখ্যাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11কে 101। তাহলে এই সংখ্যাটার 11 ইন্টু 101, তাহলে কটা হলো? 2টো। তাহলে আমরা কটা পেলাম? এবার পুরো ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে এবং কিছু নাম্বার রিপিটও হয়েছে। এই কারণে রিপিটেড নাম্বারগুলো আমরা নিতে পারছি, কারণ এখানে প্রশ্নে কিন্তু শর্তটা উল্লেখ করেই দিয়েছে যে উৎপাদকগুলো পৃথক নাও হতে পারে, মানে উৎপাদকগুলো একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হতে পারে। তাহলে এবার 2 5 6, 2 যোগ 5 যোগ 6, 5 আর 2 7 আর 6 13। তার মানে 13টা উৎপাদক। দ্যাট ইজ নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যে অঙ্কটা আমরা দেখব সেটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমরা প্রায়ই বলি না যে অমুক মহাপুরুষের জন্ম অমুক শতকে, 18 শতকে ইতিহাসে এই ঘটনা ঘটেছিল, 17 শতকে এই ঘটনা ঘটেছিল। এই যে শতক, 18 শতক 17 শতক, এগুলোর ধারণাটা কি, অ্যাকচুয়ালি কি এই বিষয়টা? আসুন ছোট্ট করে জেনে নিই বিষয়টা কি। 18 শতকে দিনের সংখ্যা ছিল কত? এ বি সি ডি, 3টে অপশান রয়েছে। 3টে অপশানের মধ্যে কোনটা? তবে তার আগে আমরা একবার দেখে নিই যে 18 শতক বলতে অ্যাকচুয়ালি কোনটাকে বলা হচ্ছে, শতকের অঙ্ক কোনটা, মানে এখানে 18 শতক বলতে কোনটাকে বলা হচ্ছে সেটা একবার ভালো করে জেনে নিই। 18 শতক মানে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত এই সময়কালকে বলা হচ্ছে 18 শতক। ঠিক একই রকমভাবে যদি 17 শতক বলা হয়, 1601 সাল থেকে 1700 সাল পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে 17 শতক। মানে 1800 সালটা হচ্ছে 18 শতকের শেষ বছর, আবার 1700 সালটা হচ্ছে 17 শতকের শেষ বছর। এই বিষয়টা আমাদেরকে মাথায় কিন্তু রাখতে হবে এই ধরনের অঙ্ক করার সময়। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছেন এই বিষয়টা। এইবার আরও একটা বিষয় আমরা প্রত্যেকে জানি এই ধরনের অঙ্ক করার সময়, যে বছরের যখন আমরা হিসেব করি তখন একটা বিষয় আমাদের মাথায় আসে, লিপ ইয়ার। লিপ ইয়ার মানে যেই বছরে দিন সংখ্যা 366 দিন। তাহলে এখন 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত মোট বছর কত? মোট 100 বছর। এটা তো আমরা প্রত্যেকে জানি যে 1701 সাল থেকে 1800 পর্যন্ত মোট 100 বছর। আর কোন বছর লিপিয়ার হয় কিনা সেই বছরটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তবেই কিন্তু বোঝা যায়। আর শতকের বছর মানে এই যে 1800, 1900, 1600, 1500 এই শতকের বছরকে আমরা যদি 400 দিয়ে ভাগ করি, যদি ভাগ যায় তবে সেই বছরটা কিন্তু
অবশ্যই লিপ ইয়ার হয়। আর যদি ভাগ না যায় তাহলে সেটা কিন্তু লিপ ইয়ার হয় না। তাহলে এখন আসুন হিসেবটা আমরা করে দেখি যে এই 100 বছরে কটা লিপ ইয়ার ছিল। তাহলে 100 বছরকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে 25, তার মানে 25টা লিপ ইয়ার ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই 1800 বছরটাকে আমি 400 দিয়ে যখন ভাগ করছি তখন কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে এই 1800 বছর কিন্তু এই 25 বছরের মধ্যে থেকে বাদ যাবে, মানে -1। এই একটা কোনটা? এই 1800 সালটা। 1800 সালটা কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না, সেই জন্য এই 1800 সাল কিন্তু লিপ ইয়ার নয়। সেই কারণে এই 1800 সালটাকে আমি এই 25 বছর যেটা পেলাম সেটা থেকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এই 100 বছর মানে 1701 থেকে 1800 সাল পর্যন্ত এই 100 বছরে লিপ ইয়ারের সংখ্যা হবে 24টা। এটুকু কিন্তু ক্লিয়ার আমাদের। এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, LY লিখলাম। এই 100 বছরে আমাদের লিপ ইয়ার হচ্ছে 24টি। এইবার আমরা কি দেখব যে 100 বছরের মধ্যে নন লিপ ইয়ার অর্থাৎ স্বাভাবিক বছর যেটার 365 দিনে বছর হয়, সেই বছর কটা। তাহলে আমরা 1701 থেকে 1800 সাল পর্যন্ত লিপ ইয়ার পেলাম 24টি। তাহলে 100 থেকে 24টা যদি বিয়োগ করি আমরা নন লিপ ইয়ার পাবো। নন লিপ ইয়ার হচ্ছে 76টি। এটা হচ্ছে নন লিপ ইয়ার, মানে যে বছরগুলোর বয়স, যে বছরগুলোর দিন সংখ্যা 365 দিন। আর এই 24টা বছর যেটা লিপ ইয়ার, যার দিন সংখ্যা 366 দিন। তাহলে এবার আমরা দিন সংখ্যা বের করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। কারণ আমরা এই যে নন লিপ ইয়ার মানে 365 দিন জানি, আর লিপ ইয়ার মানে 366 দিন আমরা জানি। তাহলে নন লিপ ইয়ার কতগুলো? 76টা। তাহলে 76 ইন্টু 365, এটা 76 বছরের দিন সংখ্যা মোট পাবো। তার সাথে কি যোগ করব? লিপ ইয়ার অর্থাৎ 24 ইন্টু 366, যেহেতু লিপ ইয়ার সেজন্য 366। এই দুটোর গুণফলকে যোগ করলেই তো আমরা টোটালটা পেয়ে যাব। এই দুটোর গুণফলকে যোগ করলেই আমরা টোটালটা পেয়ে যাব। এখন আমরা 76কে 365 দিয়ে যদি গুণ করি তাহলে দেখব গুণফল আসছে 27740। এত বড় গুণ কীভাবে শর্টে করা যায় সেটার কিন্তু একটা ট্রিক আছে, সেটা আমি পরে আলাদা ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিওতে আমি যদি সেটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। 24কে 366 দিয়ে যদি গুণ করি গুণফল হয় 8784। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দিলেই মোট দিন সংখ্যা পেয়ে যাব। যোগফল হচ্ছে 36524। 36524, তার মানে আনসার বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি সকলে এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন, কিভাবে করলাম সেটাও বুঝতে পেরেছেন। কারণ এই ধরনের ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু প্রায়ই আসে। এই যে ছোটো ছোটো ট্রিক, নন লিপ ইয়ার, লিপ ইয়ার, শতকের হিসেব কোনটা, এই বিষয়গুলো একটু মাথায় রাখলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সলভ করা যাবে। এবার আমরা যে অঙ্কটা দেখব সেটা ভগ্নাংশ এবং দশমিকের ধারণা থেকে আসছে। অর্থাৎ ভগ্নাংশের সাথে সাথে দশমিকের মানটাও কীভাবে পরিবর্তন হচ্ছে, সেটাকে কিভাবে এই অঙ্কে পুট করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হচ্ছে সেটা কিন্তু এখান থেকে আমরা হাতে নাতে শিখতে পারবো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3-এর সাতের নিকটতম মানের অনুমান অন্তর, মানে 3-এর সাতের যে মান, এই 3-এর সাতের মানের কাছাকাছি মান কোনটাতে আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। 3-এর 7 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে আমরা দেখব যে সংখ্যাটা আসে দশমিকে 0.428571।
1 আবার কিন্তু রিপিট হয়ে যাচ্ছে 4 2, এইভাবে কিন্তু এই সংখ্যাটাই আবার ফিরে আসছে 4 2 8 5 7 1। তাহলে এই সংখ্যাটা দশমিকের পরের যে সংখ্যাটা রিপিট হচ্ছে, এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক ভগ্নাংশ। রিপিট হয় যেখানে, রিপিটিং ডেসিমাল 42571, তারপরে আবার এই যে 0.42851, তারপরে আবার দেখা যাবে 42851, আবার এইভাবে কিন্তু রিপিট হতে থাকবে। তাহলে আমরা এইটুকুই মানটা নেব। এইবার কি দেখবো, আমরা অপশানগুলো দেখবো। এই যে 4টে অপশান আছে, সেটা দেখবো যে এই মানের কাছাকাছি বা কম বেশি কী মান আছে এইটুকু মানের। প্রথম অপশান দেখব 428,574 আছে, আর এখানে কি আছে 571, তাহলে এটা এখানে প্রথমেই বাতিল। তারপরে 498 আছে এখানে, তাহলে আর এখানে কি আমরা পেয়েছি 2 পেয়েছি, তাহলে এটা কখনোই হচ্ছে না। এবার আমরা দেখব সিতে কি আছে 428,571, এটা কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে বা পুরোটাই মিলছে। 3-এর সাথের থেকে ছোট, 3-এর সাথের যা মানটা হচ্ছে সেটা এই মানটার থেকে বড়। আবার 428,571 429 এক্স্যাক্টলি, কারণ এখানে ঠিক যেহেতু এই সংখ্যাগুলোই রিপিট হচ্ছে, তাহলে এর কাছাকাছি মানই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 428,571 429, 428,571 428। তাহলে আমরা কিন্তু সিটাকে মোটামুটি একটা কনফার্ম বলে ধরে রাখবো, কারণ এখনও কনফার্ম হব না, কারণ ডি অপশানটা আছে। ডি এ কি আছে 428,5874, 42858, এটা 58 হয়ে যাচ্ছে, এখানে 57 আছে, তাহলে এই অপশানটা বাদ। তাহলে আমরা কিন্তু অনায়াসে নাম্বার সি এইটাকে বেছে নিতে পারবো। তাহলে এখানে কিন্তু আমাদের একটা কনসেপ্ট কাজে লাগছে, আবৃত্ত দশমিক ভগ্নাংশের কনসেপ্টটা কাজে লাগছে। কীভাবে ভগ্নাংশ থেকে আমরা দশমিকে সেগুলোকে কনভার্ট করতে পারি সেই বিষয়টা, এবং আমাদের এমসিকিউতে যে অপশানগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে খেয়াল করা, এই 3টে লজিক কিন্তু আমাদের এখানে কাজে লাগছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে। আর যে অঙ্কটা করব সেটাও কিন্তু ভগ্নাংশেরই অঙ্ক, এবং এখানে একটা দারুণ ট্রিক শিখবো, যেই ট্রিকটা আগামীতে আমাদের এই ধরনের অঙ্ক করতে অনেকটাই সাহায্য করবে। চলুন দেখে নিই অঙ্কটা কী আছে। বকুল 4,818টা পাতার একটি বই পড়তে শুরু করলো। পরপর 3 দিন সে বইটার যথাক্রমে 34/73 অংশ, 34/219 অংশ, 23/146 অংশ পড়ে ফেলে। বইটির কতগুলি পাতা পড়া বাকি থাকে সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে এই 4টে অপশানের মধ্যে থেকে। তাহলে এই ধরনের অঙ্কে আমাদের কি করতে হবে, আগে ভগ্নাংশগুলো লিখে নিই। 34/73, আরেকটা হচ্ছে 34/219, 23/146। এই যে 3টে ভগ্নাংশ আমরা পেলাম, এর লসাগু তো নিশ্চয়ই আমরা করতে পারবো। 73, 219, 146, এই 3টে সংখ্যা আমরা লসাগু করে নিই। লসাগু বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে LCM। 73 তো মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে 219, 2 এর আগে 3, 9 3 12, তাহলে একে কিন্তু আমি 3 দিয়ে ভাঙতে পারবো, তাহলে 73। আর এদিকে থাকছে 146, একেও আমি 2 দিয়ে ভাঙতে পারছি, তাহলে এটাও হচ্ছে সেই 73। তাহলে আমরা কি পেলাম, লসাগু হবে 73 × 2 × 3, মানে 6 × 73, সেটা হয় 438। এখন এখানে আমাদেরকে একটা ট্রিক করতে হবে, এটাই হচ্ছে আসল। কি ট্রিক? এই যে 438 লসাগুটা পেলাম, প্রত্যেকটা ভগ্নাংশের হর
প্রত্যেকটা ভগ্নাংশের হর বা ডিনোমিনেটর একে আমরা 438 করে নেব। তাহলে আমাদের হিসেবে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করি এইটুকু কারো কোনো কনফিউশন নেই। জাস্ট লসাগু করলাম, লসাগু করে 438 পেলাম। এইবার 438টা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে আমরা কনভার্ট করে নেব। কী করে কনভার্ট করছি সেটা খুবই ইজি, কারণ আমরা উৎপাদকে অলরেডি বিশ্লেষণ করে ফেলেছি। 34/73 একে আমরা এই যে হরটা রয়েছে এই হরকে কিভাবে করব, 6 দিয়ে গুণ করব। আর নিচে 6 দিয়ে গুণ করলে ওপরেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, কারণ ভগ্নাংশের মানটা তো পরিবর্তন হয়ে যাবে। এমনভাবে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যাতে ভগ্নাংশের মান যাতে কোনো রকমভাবে পরিবর্তন না হয়। তাহলে কি দাঁড়ালো, 4 6 24 4 2 3 6 18 আর 2 204, আর নিচে দাঁড়ালো 438। এবার আরেকটা ভগ্নাংশ 34/219, একেও আমাকে 438 করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলেই 438 হয়ে যাচ্ছে, আর ওপরেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশটা দাঁড়াচ্ছে 68/438। আর কি 23/146, একে নিচে আমি 3 দিয়ে গুণ করব, ওপরেও 3 দিয়ে গুণ করব। তাহলে 69/438। প্রত্যেকটার লব কিন্তু হর কিন্তু 438 হয়ে গেল। এবার আমার হিসেবটা কতটা সহজ হয়ে যায়। বইটি 3 দিনে পড়েছে এতটা অংশ, তাহলে 3 দিনে মোট কতটা অংশ পড়েছে এটা যোগ করে দেবো। 438 উপরে 204 যোগ 68 যোগ 69, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 341/438। এই অংশটা কিন্তু 3 দিনে সে পড়েছে। আর আমরা জানি যে মোট যে অংশ, অর্থাৎ মোট যে অংশটা সেটা কিন্তু সবসময় 1 হয়। মোট যে অংশটা সেটা কিন্তু সবসময় 1 হয়। এই 1 থেকে 341/438 এটা বিয়োগ করলেই বাকি কতটা অংশ পড়া বাকি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 438 লসাগু 438 থেকে 341 যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল হয় 97/438। এটা হচ্ছে আমার পড়াটা বাকি থাকছে। এইবার আমার প্রশ্নে কি দিয়েছে, বকুল 4818 পাতার বইটা পড়তে শুরু করলো, আর পড়া বাকি থাকলো এই অংশটা। তাহলে আমার উত্তর কী চেয়েছে, বইটির যতগুলো পাতা পড়া বাকি থাকলো, কতগুলো পাতা পড়া বাকি থাকলো, কী করে বের করব, 4818কে এটা দিয়ে গুণ 97/438, কারণ এই অংশটার এই পোর্শনটা আমার পড়া হয়েছে, তাহলে পড়া বাকি আছে। তাহলে এটা দিয়ে গুণ করলেই যে উত্তরটা আমাকে চেয়েছে সেই উত্তরটা কিন্তু বেরিয়ে যাবে। 438কে আমি এটা দিয়ে যদি কাটি 11 হয়, 11 গুণিত 97 সমান হয় 1067 পৃষ্ঠা। তাহলে এই পৃষ্ঠা এটাই হচ্ছে আনসার। কিন্তু একটা দেখার বিষয় আছে, এই যে 1067 পৃষ্ঠা এখানে কিন্তু অপশানে কোনোটি এখানে নেই। সম্ভবত এই প্রশ্নটায় অপশান প্রিন্টিং মিস্টেক হয়েছে, সে কারণে অপশানটা মিলছে না। কিন্তু এটার সঠিক উত্তরটা হবে এটাই 1067, আর এটাই হচ্ছে এটার নিয়ম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যে অঙ্কটা দেখব সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটা বিশেষ ধরনের অঙ্ক। পার্টিকুলার একটা ট্রিক জেনে রাখলে এই ধরনের অঙ্ক কিন্তু কয়েক সেকেন্ডেই আমরা সলভ করতে পারবো। তো চলুন দেখে নিই কোন অঙ্ক সম্বন্ধে আমি কথাটা বলছি। এখানে দেখা যাচ্ছে একটি সংখ্যাকে, অবশ্যই স্বাভাবিক সংখ্যা, 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে একটি সংখ্যা বলে দিয়েছে, মানে একটা সংখ্যা বের করতে দিয়েছে, সেটাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198।
সেই একই সংখ্যাকে আবার 47 দ্বারা ভাগ করা হচ্ছে। এই ধরনের অঙ্কে আমরা কি করব, যে এই যে ছোট সংখ্যাটা দেওয়া হয়েছে সেই সংখ্যাটাকে দিয়ে এই 893 সংখ্যাটাকে আমরা প্রথমে ভাগ করে দেখব। যদি ভাগফল মিলে যায়, মানে কোনো ভাগশেষ না থাকে, ভাগটা মিলে যায়, তাহলেই একটা নতুন গল্প শুরু হচ্ছে। সেটা আমরা 893কে 47 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখতে পাবো ভাগফল হচ্ছে 19 এবং ভাগশেষ কিন্তু 0। তার মানে 47 দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য। আর যদি সংখ্যাটা বিভাজ্য হয়ে গেল, আমাদের অঙ্কটা কিন্তু এখান থেকেই ট্রিকটা শুরু হচ্ছে। 198কে আমরা ভাগ করব, মানে যে ভাগশেষটা রয়েছে প্রথম সংখ্যার। এবার 198কে আমরা ভাগ করছি 47 দিয়ে। তাহলে দেখা যাচ্ছে 47 দিয়ে যদি ভাগ করি, 4 47-এ হয় 188, ভাগশেষ থাকে 10। এটাই হবে আনসার। যদি বিভাজ্য হয় সেক্ষেত্রেই কিন্তু, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমেই যে সংখ্যাটা বের করতে বলে সেটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করে দিলাম। যদি দেখে নিই বিভাজ্য হলো, ব্যাস আমাদের মোটামুটি 90% হয়ে গেছে। তারপরে এই সংখ্যাটাকে প্রথম সংখ্যাটার যে ভাগশেষ সেটাকে ভাগ করে দেবো। যে ভাগশেষটা থাকবে সেটাই হবে আনসার। আর যে অঙ্কটা দেখব সেখানে গসাগু থাকছে এবং মৌলিক সংখ্যার খেলা থাকছে। কীরকম সেটা একবার দেখে নিই। এই অঙ্কটায় কিন্তু বেশ কয়েকটা কনসেপ্ট আমাদের তৈরি হবে, যেটা পরবর্তীতে আরও অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। কি বলছে, পি এমন একটা সংখ্যা যেটা 2-এর থেকে বড়, অর্থাৎ গ্রেটার দ্যান 2। পি হলো একটা মৌলিক সংখ্যা। তাহলে p+1 এবং p-1 গসাগু কত? 4টে অপশান দিয়েছে, কোনটা আমরা সেটা এবার বের করব। এখানে কি বলেছে, p ইজ গ্রেটার দ্যান 2। আবার এটা কিন্তু p কিন্তু একটা মৌলিক সংখ্যাও বটে এবং 2-এর থেকে বড়। অবশ্যই সংখ্যাটা কিন্তু বিজোড় হবে। অবশ্যই এই সংখ্যাটা কিন্তু বিজোড় হবে, কারণ 2-এর থেকে বড় বলে দিয়েছে। 2 তো সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং একে বলা হয় জোড় মৌলিক সংখ্যা। কারণ আমরা জানি জোড় সংখ্যা কাকে বলে, 2 দিয়ে যাকে ভাগ করা যায় সেটাই জোড় সংখ্যা। 2 এমন একটা মৌলিক সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করা যায়। সেই জন্য এখানে কন্ডিশনে বলেই দিয়েছে p ইজ গ্রেটার দ্যান 2। তাহলে এখানে পরিষ্কার আমরা বলতেই পারি যে p কিন্তু বিজোড় সংখ্যাই হবে। বিজোড় সংখ্যা কোনগুলো? 3, 5, 7, এই সমস্ত কিন্তু বিজোড় সংখ্যা। পরপর চলবে। এবার কিছু উদাহরণ নিয়ে দেখি। ধরুন p যদি আমরা 5 ধরে নিই, pকে ধরে নিলাম p 5। এখন আমাদের কি বলেছে, p+1 এবং p-1 গসাগু বের করতে। তাহলে p+1 কত হবে? 5 + 1 মানে 6। আবার p-1 মানে 5 - 1 মানে 4। তাহলে 6 আর 4-এর গসাগু কিন্তু আমরা প্রত্যেকেই জানি, গসাগু মানে ইংরেজিতে যাকে বলা হচ্ছে HCF 2। এটা প্রত্যেকেই জানি। এবার আরও একটা উদাহরণ নেব। ধরুন p = ধরলাম 7, মানে বিজোড় সংখ্যা। এটা আগেই আমি বললাম p কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এই কন্ডিশন অনুযায়ী p+1 = 7 + 1 মানে 8। আবার p-1 মানে 7 - 1 মানে 6। তাহলে 6 আর 8-এর গসাগু এক্ষেত্রেও কিন্তু 2। খুব ভালোভাবে দেখুন বিষয়টা। তাহলে আমরা যাই নিই না কেন সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু সংখ্যার যে গসাগু, সংখ্যা দুটোর যে গসাগু, সেটা কিন্তু সবসময় 2 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এর আগের ক্ষেত্রে 4 আর 6 এই একটা পেয়ার হয়েছিল, তারপরে 8 আর 6 একটা ধারাবাহিক জোড় সংখ্যা। তাহলে ধারাবাহিক জোড় সংখ্যার গসাগু সবসময় HCF বা গসাগু সবসময় কিন্তু 2 হয়। এটা আমরা প্রুফ করলাম।
কি তাই তো? আপনারা নিশ্চয়ই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারলেন, কারণ এই কারণে কিন্তু আমি দুটো সংখ্যা নিয়ে ব্যাপারটা ক্যালকুলেশন করলাম। 4 আর 6 বেরোলো, 8 আর 6 দুটোর কিন্তু গসাগু। আমরা যদি এর পরবর্তী সংখ্যাগুলোও নিই সেক্ষেত্রেও কিন্তু গসাগুই 2 বেরোবে। তাহলে সঠিক উত্তরটা কিন্তু নাম্বার ডি, গসাগু 2। আশা করি বুঝতে কারো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং এই যে অঙ্কগুলো হচ্ছে, এইরকম আর কি অঙ্ক হতে পারে সেগুলো নিয়েও কিন্তু পর ভিডিও আসবে, যাতে কোনো রকম কোনো বিষয়ে কনফিউশন না তৈরি হয় আমাদের।